নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রভাবিত হবে ভারতের বাজার অর্থনীতি, বিশেষত জ্বালানি সুরক্ষা এবং বাণিজ্যকে আরও অনিশ্চয়তার ঠেলে দেবে এই যুদ্ধ। পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ। এবার কিন্তু আর হামাস, হেজবুল্লাহ কিংবা হুথি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নয়। যুদ্ধ শুরু হয়েছে পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যের সর্বাধিক শক্তিশালী দুই দেশ ইসরায়েল বনাম ইরানের মধ্যে। গত শুক্রবার থেকে এই যুদ্ধ কার্যত প্রণোদিতভাবে শুরু করবে ইসরায়েল। পাল্টা প্রত্যাঘাত হেনেছে সাবেক পারস্য দেশ ভারত পাকিস্তান সংঘর্ষের মতো এখানেও মধ্যস্থতা করে পশ্চিম এশিয়ায় নিজের কর্তৃত্ব জাহির করতে সক্রিয় হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরনো শত্রুতা ভুলে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই দফায় প্রায় ঘন্টা দুয়েক ফোনালাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা বর্তমান বিশ্বের ভূ রাজনীতির ভারসাম্যের মঞ্চে বিরল ঘটনা। ইরান শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করবে, এই আশঙ্কা থেকে গোটা বিবাদের সূত্রপাত। ইসরায়েলের আসল লক্ষ্য সম্ভবত আমেরিকাকে যুদ্ধে টেনে আনা। আমেরিকার অনেক দিনের শত্রু দেশ ইরান, সেই সূত্রে পশ্চিমী বিশ্বেরও। অন্যদিকে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়া, এছাড়াও উত্তর কোরিয়া, ইয়েমেন এবং গোপনে চীন। কূটনীতির এই সমীকরণ থেকে এই যুদ্ধে নামবে তেমন ইঙ্গিত এখনো দেয়নি ওয়াশিংটন। আবার এটাও ঠিক, আমেরিকা চাইলে শুধু ইরান কেন, গাজা আর লেবাননের উপরেও ইসরায়েলের হানা আটকাতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত সেটাও করেনি তারা। ফলে বিশ্বের নানা দেশে বাজছে বিপদ ঘণ্টা। এই যুদ্ধ টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধে পরিণত হলে গোটা পশ্চিম এশিয়ায় জড়িয়ে পড়বে এক দীর্ঘ সংঘাতে। তার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলিতে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল ইরান আরো নির্দিষ্ট করে বললে ইহুদি বনাম শিয়া যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে কি ধরনের প্রভাব পড়বে ভারতের উপর? ভারতের কম বেশি 90 লক্ষ কর্মী কাজ করেন পশ্চিম এশিয়াতে। বাণিজ্য বিনিয়োগের নিরিখেও এই অঞ্চল ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কোভিড, তারপর ইউক্রেন এবং প্যালেস্তাইনের যুদ্ধ সব মিলিয়ে এমনিতেই বহুদিন ধরে অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ গোটা দুনিয়ার বিশেষত জ্বালানি সুরক্ষা এবং বাণিজ্যকে আরো অনিশ্চয়তায় ঠেলে দেবে, এটা প্রায় নিশ্চিত। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জল এবং আকাশ পথে পণ্য পরিবহনের খরচ বাড়বে ভারতে। ঢাকা খাবে যোগ ব্যাহত হবে হরমুজ প্রণালী বা লোহিত সাগরের মতো পথ দিয়ে তেলের আমদানি। বাড়বে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি পরিমাণ। সত্য এই যে ইসরায়েল এবং ইরান দুই পক্ষই ভারতের বাণিজ্য সহযোগী। গত অর্থ বছরে 125 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল ভারত এবং আমদানির পরিমাণ ছিল 44.19 কোটি ডলার। ইসরায়েলের সঙ্গে তা আরো বেশি। রপ্তানি আমদানির অঙ্ক যথাক্রমে 215 কোটি এবং 161 কোটি ডলার। ইরানি ক্ষেপণাস্ত্র হানায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। 2022 সাল থেকে ওই বন্দরের দায়িত্বে আছে আমদানি গোষ্ঠী। তাদের প্রায় 700 কোটি 20 লক্ষ ডলার বিনিয়োগ রয়েছে সেখানে। ইসরায়েলের মোট আন্তর্জাতিক বাণিজ্যের 30% আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দরের মাধ্যমেই। হাইফার বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পরে প্রায় 5% পতন হয়েছে আমদানি গোষ্ঠীর শেয়ারের। ইসরায়েলের হামলার পরে যে তাদের দেশ সংলগ্ন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান, আর সেখান দিয়েই ভারতে আসে প্রয়োজনের 80%, অর্থাৎ 2/3 জ্বালানি। হরমুজ প্রণালী স্তব্ধ হলে বাড়বে জাহাজে আমদানির খরচ এবং বিমান প্রিমিয়াম, তেলের দাম, যা মূল্য বৃদ্ধিকে ঠেলে তুলতে পারবে। একই সঙ্গে চাপে ফেলতে পারবে টাকার মূল্যকে। ভুললে চলবে না যে আমেরিকা ও রাশিয়ার পরে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশ। চলতি বছরেই এক সময় বিশ্ব বাজারে $59 নেমেছিল তেল, গত 4 বছরে যা ছিল সর্বনিম্ন। এবার বিশ্ব বাজারের দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে দেশে পেট্রোল ডিজেলের দাম ফের মাথাচাড়া দেবে না তো, তা নিয়েই উঠছে প্রশ্ন।
সেটা হলে যে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে গত কয়েক মাস ধরে সফল হয়েছে রিজার্ভ ব্যাংক, তা কিন্তু ফের চলে যেতে পারে নাগালের বাইরে। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই যুদ্ধের অভিঘাতে সিঁদুরের মেঘ জমেছে ভারতের ভাগ্যাংশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে প্রতি মাসে এইডস আক্রান্তের সংখ্যা 120 জন, অর্থাৎ উদ্বেগজনকভাবে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে এইডস আক্রান্ত রোগের সংখ্যা। এই সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে এইডস সংক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সব বিধায়কদের নিয়ে এইডস সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে প্রতি মাসে 120 নতুন এইডস সংক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে 2025 মে মাস পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় 5000 কোটি, মহিলা প্রায় 1000 উপর, পুরুষ 1000 উপর, ট্রান্সজেন্ডারও এফেক্টেড হয়েছে প্রতি মাসে। কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে লাভ হবে। আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার। আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি, আমার মনে হয় যে আমি যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই। আমার মনে হয় সেটা বলা উচিত। প্রতি মাসে রাজ্যে 120 জন নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। ভেরি অ্যালার্মিং। আমাদের মানে আমার মনে হয়, আমি যদি মনে করি আমার এফেক্টেড না, কিন্তু যেভাবে যাচ্ছে আমরা এখন খুবই চিন্তার বিষয়। এবং 2024 অর্থ বছরে, অর্থাৎ এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এইচআইভি পরীক্ষা এখন অবধি করা হয়েছে 2,04,108 এবং তাদেরকে এই যে পরীক্ষা করার পরে দেখা গেছে এইচআইভি আক্রান্ত প্রায় 1400। ভাবা যায়, মোর স্ক্রিনিং মোর রেজাল্ট ইউ উইল গেট। আমরা সুরক্ষিত যৌন সম্পর্ক রক্তের মাধ্যমে এইডস রোগ যাতে ছড়ায় সেদিকে নজর রাখা এবং সর্বোপরি জনসচেতনতা গড়ে তোলার মধ্য দিয়েই একে প্রতিহত করা সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং রেগুলার টেস্টিং এর বিষয়ে বলা হয়েছে। প্রি এক্সপোজার ক্যান প্রিভেন্ট এইচআইভি। আগে থেকে যদি এক্সপোজারের এরকম চান্স থাকে মনে হচ্ছে, তাহলে তার থেকে তাছাড়া হবে না। কিসিংও মেনশন করা হয়েছে, কারণ হাত ধরলেও কিছু হবে, কিন্তু রক্তে সেমেন্ট হতে পারে। তো আনসেফ সেক্স, সেটা ব্লাড ট্রান্সফিউশন, আমাদের এখানে ব্লাড ট্রান্সফিউশন খুব সতর্কতার সাথে করা হয়, আগে থেকে টেস্ট করা হয়। ব্লাড টু ব্লাড কানেক্ট যদি হয়, কোনো জায়গায় হঠাৎ করে কেটে গেল, সেখান থেকেও কিন্তু মানে এইচআইভি হঠাৎ করে প্রিক করবে। যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন বা যারা হেলথ সেক্টরে যারা কাজ করছেন, তাদেরও অনেক সময় মানে অ্যাক্সিডেন্টাল প্রিক হয়, সেখান থেকেও সেটা যেতে পারে। আমি এটাই বলবো যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরস, এই বিষয়ে ম্যাডামের সাথে কথা হচ্ছিল, যে রিস্ক ফ্যাক্টর সিফিলিস, হার্পিস, গোনোরিয়া এবং ব্যাকটেরিয়াল ভেজিনোসিস, এগুলো যদি থাকে তার রিস্ক ফ্যাক্টর। 2025 সালের সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে এইডস সংক্রান্ত রোগীর সংখ্যা 500। ত্রিপুরার এই পরিস্থিতি উত্তর পূর্ব ভারত জুড়ে একটি বিস্তৃত সংকটের প্রতিফলন বলে মনে করেন চিকিৎসা বিশেষজ্ঞরা। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা NACOর দেওয়া তথ্য অনুসারে এইচআইভি সংক্রমণের প্রায় 6% হয়ে থাকে ইনজেকশনযোগ্য মাদক ব্যবহারের কারণে। শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিও লড়াই করছে একই ধরনের সমস্যার। এদের স্ক্রিনিং এবং পরীক্ষা পরিষেবার জন্য 24টি স্ট্যান্ড এলোন ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার এবং 33টি ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে রাজ্যে। 3 পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল ICTCর সেন্টারের এবং মোবাইল ICTC ভ্যান কার্যালয় রয়েছে এইচআইভি রোগী শনাক্তকরণের জন্য।
উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর 13টি টার্গেট ইন্টারভেনশন এনজিও, 2টি লিঙ্ক ওয়ার্কার্স এবং 4টি ওয়ান স্টেপ সেন্টার কাজ করছে রাজ্যে। গত 5 বছরে TSACS ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টারের সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 23টি করেছে রাজ্য সরকার এবং আরও 9টি কাট রিটেক। গত 5 বছরে TSACS ওপিডিয়েট সাবস্টিটিউশন থেরাপি সেন্টারের সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 23টি করেছে রাজ্য সরকার এবং আরও 9টি সেন্টার শুরু হবে শীঘ্রই। বৃহস্পতিবার রাজনৈতিক দলের বিধায়কদের নিয়ে বিধানসভায় আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 12ই আগস্ট সংসদের বাদ অধিবেশনের পরেই কি ঘোষণা হতে পারে প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম? ইতিমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূচি অনুযায়ী আগামী 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, যা চলবে 12ই আগস্ট পর্যন্ত। ত্রিপুরা ও দেশের যে কটি রাজ্যে বিজেপি প্রদেশ সভাপতি বাছাইয়ের কাজ বাকি রয়েছে তা সম্পন্ন করা হবে বলে উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। অর্থাৎ আগ মাসের সংসদ বাদল অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে ত্রিপুরা বিজেপির নতুন প্রদেশ সভাপতির বাছাইয়ের কাজ। বছরের শেষ দিকে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন কিনা তা নিয়েছে জোর জল্পনা। ত্রিপুরায় প্রদেশ সভাপতি পদে যে সম্ভব প্রত্যাশী রয়েছেন তাদের মধ্য থেকে কি হবে নতুন প্রদেশ বিজেপি সভাপতি, নাকি এক্ষেত্রে আসবে নতুন মুখ, তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে আদৌ কি পরিবর্তন হবে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি, বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষক মহলে একান্ত। চলতি বছরের 10ই জানুয়ারির মধ্যে নতুন প্রদেশ সভাপতি নাম ঘোষণা করা হবে দিল্লিতে বলে জানানো হয়েছিল ত্রিপুরা রাজ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। কিন্তু প্রদেশ সভাপতি পদে একাধিক দাবিদার থাকা এই পদে এখন পর্যন্ত নাম ঘোষণা পারেনি দলের কেন্দ্রীয় নেতা। দিল্লির তরফে দফায় দফায় বৈঠক করে প্রদেশ সভাপতি ইস্যুতে এক ছাতার তলায় নিয়ে আসা সম্ভব হয়নি দলের রাজ্য সংগঠনকে। সম্প্রতি বিজেপি প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায়, আসাম ও ত্রিপুরা সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু একাধিক বৈঠক করে চেষ্টা করে গিয়েছে এই বিষয়ে ঐক্যমত তৈরি করার, কিন্তু এ নিয়ে দ্বিমত একেবারে বহুমত থাকায় কোনো স্থির সিদ্ধান্ত হয়নি বলে খবর দলীয় সূত্রে। নাম ঘোষণার আগেই যেন কোনো একজনকে শীর্ষ নেতা হিসেবে মেনে নেয় দল চাইছিলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। বিগত প্রায় 6 মাস ধরে নানাভাবে এই চেষ্টা চালানো হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে হননি কেউই। তাই স্বাভাবিক কারণে এখনো পর্যন্ত সম্ভব হয়নি ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি নির্বাচন। এদিকে 21শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি প্রায় নিশ্চিত বলে রিপোর্ট করেছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম গুলি। ক্ষেত্রে আদর্শ কর্তৃক থেকে দলের পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুমোদনে চয়ন করা হবে দলের সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের প্রদেশ সভাপতিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটারের মধ্য দিয়ে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রেক্ষিতে অবিলম্বে তা প্রত্যাহার করার জন্য গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। টিউ ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ সহ বিভিন্ন দাবিতে সরব হল বিদ্যুৎ গ্রাহক সমিতি। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী নিকট স্মারকলিপি প্রদানের জন্য বড়লা এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করেন সমিতির কর্মীরা। বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করতে এবং বিদ্যুৎ সংশোধ বিল প্রত্যাহার করা, ট্যারিফ তো স্মার্ট লাগানো বন্ধ করা, গৃহস্থের মাসে 200 ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া এবং মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ, অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনশন চার্জ, ডিউ চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদি নানান চার্জ নেওয়া বন্ধ করার দাবি জানিয়েছেন ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে স্মার্ট মিটার বন্ধ করার দাবি জানিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি তারিফযুক্ত টাইম অফ ডে, টিওডি টাইম অফ ডে তারিফযুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মতো স্মার্টফোনের মতো চিপস থাকবে, সেটা হ্যাকিং হতে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে। আমরাও এই রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট 7 দফার দাবিতে স্মার্ট মিটার বিল সহ 7 দফার দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরেন্ডাম সাব করব। তার জন্য আজকে বটতলাতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি। আমাদের আবেদন থাকে আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ গ্রাহক
নিজের কমিটি করে বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের উদ্দেশ্যে স্মার্ট মিটারের ব্যবহার বলে অভিযোগ করেন পুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। এই স্মার্ট মিটারের বিরোধিতা করুন। এই স্মার্ট মিটার আমাদের যে বড় ভাবে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, মধ্যে যেটা দিয়ে একরকম রাত্রে কম চাহিদা অনুযায়ী দাম বাড়বে কমবে আমাদের কিছু দিতেও পারবে না ভাবে এই প্রক্রিয়া নিয়ে আসছে এবং বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। আপনারা সেই আন্দোলনে সামিল হন, গণকমিটি করুন, আন্দোলন গড়ে তুলুন। এই আমাদের বক্তব্য এবং আমরা এই গণপ্রসঙ্গ। বিদ্যুৎ মন্ত্রকের সর্বশেষ নির্দেশিকা মেনে প্রথাগত পোস্ট পে মিটারগুলো পর্যায়ক্রমে বন্ধ করে প্রিপেড এবং স্মার্ট মিটারের পক্ষে পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর অর্থায়ন পরিচালিত প্রকল্প, গ্রামীণ উন্নয়ন প্রকল্প আরডিএস এর অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলির মাধ্যমে যথাক্রমে প্রায় 1.5 লক্ষ এবং 4.5 লক্ষ স্মার্ট মিটার প্রস্থাপন করবে রাজ্য বিদ্যুৎ নিগম। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি গ্রাহকদের বাদ দিয়ে প্রায় 8,50,000 গ্রাহককে নতুন এই স্মার্ট মিটার দেবার সিদ্ধান্ত নিয়েছে টিএসইসিএল। মূলত অতিরিক্ত বিলিং, গোপনীয়তা লঙ্ঘন এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে করা হচ্ছে স্মার্ট মিটারের বিরোধিতা। স্মার্ট মিটার বসানোর পর থেকে বিল বেড়ে গেছে এবং তাদের বিদ্যুৎ ব্যবহারের উপর নজরদারি করা হলে অভিযোগ অনেক গ্রাহকের। কিছু ক্ষেত্রে হ্যাকিং এবং নেটওয়ার্ক সমস্যার কারণেও স্মার্ট মিটার নিয়ে দেখেছে উদ্বেগ। অনেকে স্মার্ট মিটার প্রিপেড সিস্টেমে কাজ করে, যেখানে গ্রাহকদের আগে থেকে পরিশোধ করতে হয় বিদ্যুৎ বিল। এই প্রিপেড সিস্টেম গ্রাহকদের অসন্তোষের সৃষ্টি করেছে, কারণ বিদ্যুৎ ব্যবহারের উপর নিয়ন্ত্রণ যায় তাদের। সার্বিক বিষয় নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়ার জন্য আয়োজিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। করোনা অতিমারির ভয়াবহ সময়ে ও মানবতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এক সাফাই কর্মীর বিকৃত মানসিকতা। অবশেষে দীর্ঘ প্রায় 5 বছরের আইনি লড়াইয়ের পর কুমারঘাট কোভিড সেন্টারে নাবালিকা 2 রোগীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ঝন্টু দেবের বিরুদ্ধে রায় ঘোষণা করল আদালত। অভিযুক্ত 3 বছরের কারাদণ্ড, 3,000 টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও 3 মাসের প্রদান করে আদালত। 2020 সালের 2রা সেপ্টেম্বর কোভিড আক্রান্ত হয়ে কৈলাসহর ও কুমারঘাটের 2 বালিকা ভর্তি ছিলেন কুমারঘাট কোভিড কেয়ার সেন্টার। অভিযোগ, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই 2 নাবালিকার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে হাত দেন সাফাই কর্মী দেব। পরবর্তী সময়ে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় মামলা। মোট 16 জন সাক্ষ্য নিয়ে এই মামলার রায় ঘোষণা করে আদালত। 2/2020 তারিখে ওই মামলার নিয়ে 21% জন্টু, উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে। তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউ করতেন। তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা 2 জন ব্যক্তি তাদের গিয়ে অনেক সময় উনি চেক জিজ্ঞাসা করতেন এবং ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত দিতেন। তো 1-2 দিন এভাবে তারপর ওনাদের সন্দেহ হয়, তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে। পলিথিন ও প্লাস্টিক আধুনিক জীবনের বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। পলিথিনের বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, জল এবং বায়ু দূষণের পাশাপাশি জীব বৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। সার্বিক বিষয় সচেতনতা গড়ে তুলতে কর্মসূচি পালন করে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে বর্তমানে আমাদের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে। দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই প্রভাব পড়ছে আমাদের প্রকৃতির উপর। নানামুখী পেঁয়াজ বিপর্যস্ত পরিবেশ, তার মধ্যে আবার আমাদের হাতে পরিবেশ ধ্বংসকারী নানান প্রকারের বস্তু, যে প্লাস্টিক, পলিথিন, জল শোষণকারী বিদেশি জাতের পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন রকম গাছ, কার্বন নিঃসরণকারী নানামুখী প্রকল্প, গাড়ির কালো ধোঁয়া সহ আরো বিভিন্ন উপাদান। আর এসবের মধ্যে পরিবেশ বিপর্যয়ের জন্য বিশেষ ভূমিকা রাখছে অপচনশীল বস্তু, প্লাস্টিক, বিভিন্ন ধরনের পণ্য ও পলিথিন। বিজ্ঞানীরা মনে করেন এই প্লাস্টিক ও পলিথিন যতভাবে প্রক্রিয়া করা হোক না কেন তার পচন হয় না সহজে। পরিবেশের পাশাপাশি পলিথিন মানুষের স্বাস্থ্যেরও দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। পলিথিন প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা জলের সংস্পর্শে আসলে ধীরে ধীরে মিশে যায় খাদ্যে।
এই রাসায়নিকগুলি মানব দেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। পলিথিন পোড়ালে নির্গত হয় বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস, বাড়ায় শ্বাসনালী প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি। পলিথিন ধীরে ধীরে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা খাদ্য ও জলের মাধ্যমে প্রবেশ করে মানুষ দেহে। তাই বর্জনের আহ্বান নিয়ে আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। তোমাদের এই অ্যাওয়ারনেসটা কি উদ্দেশ্যে এবং আপনারা সবাই অবগত আছেন যে জনসংখ্যা বৃদ্ধি কিছু সংখ্যক মানুষের অপরিহার্য ক্রিয়ান্বয়ের ফলে আমার পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার। কেননা এককালীন প্লাস্টিকের কল চলে না, যার ফলে মাটির উর্বরতা কমিয়ে আনছে। আর দেখা যাচ্ছে মাটির উর্বরতা কমাতে কৃষি জমিতে অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে, যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কৃষির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সংকটের স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এই এককালীন প্লাস্টিক যত্রতত্র পোড়ার ফলে যে পানিগত হলে তা গর্ভকালীন মায়ের শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যে জন্মগত ত্রুটি অথবা জনরোগ। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ বা চটের ব্যবহার বৃদ্ধি করার জন্য এদিন শহরের দোকানে দোকানে এদিন প্রচার করে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। তাই আসুন আমি শপথ যে পাটের ব্যাগ বা কাগজের ব্যাগ ব্যবহার করবো, আমরা কোনো অবস্থাতেই প্লাস্টিক ব্যবহার করবো না। তাতে করে আমাদের গ্রামীণ অর্থনীতি উন্নতি করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবীকে আরও বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো। আর এই সচেতন বার্তা আজকে আমরা ওমেন্স কলেজ NSS ইউনিটের পক্ষ থেকে সচেতন ত্রিপুরাবাসীকে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা পথে চলতে সকলের মধ্যে লিফলেট বিলি করছি। তার সঙ্গে আমরা বিভিন্ন দোকানে কাগজ লিফলেট বিলি করছি। সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও এক্ষেত্রে আইন প্রয়োগে দুর্বলতার কারণে এখন পর্যন্ত বন্ধ করা যায়নি সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহার। পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ বিরোধী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু বাস্তবে এর ফলাফল তেমন ভাবে মিলছে না বলেই মনে করছেন পরিবেশবিদরা। বাজার মনিটরিং এর জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা, ক্লিন আপ প্রোগ্রাম সহ পরিবেশ আইন অমান্য করে অর্থাৎ অবৈধ পলিথিন শপিং ব্যাগ যারা উৎপাদন, পরিবহন, বিক্রয় এবং মজুরকে মোবাইল কোর্টে এনে নিয়ে জরিমানা ধার্য ও আদায় করা হচ্ছে বলে দাবিছে সরকার। তবে প্লাস্টিক দূষণ বন্ধে এসব কিছুই কি যথেষ্ট? প্রশ্ন কিন্তু উঠছে। নিয়ে বিউট নিউজ নাও। অল্পেতে রক্ষা পেল আগরতলার ইন্ডিগো ফ্লাইট। মাঝ আকাশে গোলযোগ দেখা আর কলকাতায় ফিরে যেতে হলো ইন্ডিগো ফ্লাইট। বিমানের সমস্যা যেন মিটছে না, দেখাচ্ছে একের পর এক বিমানে গোলযোগ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এয়ার একাধিক বিমানে সমস্যা দেখা দিয়েছে, বাতিল করা হচ্ছে অনেক ফ্লাইট। মাঝ আকাশেও বিপত্তি থামছে না, একই দিনে যান্ত্রিক সমস্যার মুখে পড়ছে একাধিক বিমান। এবার কলকাতা থেকে আগরতলায় আসার পথে মাঝ আকাশ যান্ত্রিক গোলযোগের কবলে পড়লো ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ। প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে, মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে পাইলটের তৎপরতা পুনরায় উড়ানটি ফিরিয়ে আনা হয় কলকাতায়। বিমানের সকল যাত্রী ও ক্রু সুরক্ষিত আছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এই বিমানের মেরামতির কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যান্ত্রিক ত্রুটির জেরে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত মাঝ আকাশে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর অন্য একটি বিমান। দিল্লি থেকে লে যাওয়া বিমানটি মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এই বিমানটিতেও। আচমকা বিমানের ভিতর শুরু হয় ঝাঁকুনি, এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। এদিকে কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগোর ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে রাজ্যের বিমান যাত্রীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরিষেবা এবং বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত বিএসএনএল কর্মচারীরা। প্রতিবাদে রাজধানীর কামারচৌমুহনীর বিএসএনএল অফিস ভবনে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মীরা। নেটওয়ার্ক পরিষেবা এবং বেতন ভাতা দীর্ঘদিনের দাবির বিএসএনএল কর্মচারীদের। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আপ্রাণ কাজ করে যাচ্ছেন কর্মীরা। কর্মীরা সব দিয়ে সন্তু না থাকলে আত্মনির্ভর ভারত গড়া সম্ভব নয়। একাধিকবার এই বিষয়ে বিএসএনএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানিয়েছেন বিব্রত কর্মচারীরা।
তাই বাধ্য হয়ে প্রতিবাদের রাজধানীর কামানজোহরের বিএসএল অফিস প্রাঙ্গণে বিক্ষোভে শামিল হয়েছেন বলেও জানিয়েছেন কর্মীরা। হচ্ছে আপনার এই যে আমাদের যে ব্যাকহোল নেটওয়ার্ক যেটা এটাতে এটার কানেক্টিভিটি ঠিক থাকে, এর জন্য স্টেবল নেটওয়ার্ক থাকে, যে ইকুইপমেন্ট প্রোভাইড করা হয় যাতে ইঞ্জিনিয়াররা যা কাজ করছে ওটা যাতে ঠিক করে কাজতে পারে এটা এনশিওর। প্লাস আমাদের যে বিএসএনএল ডটের মানে অনেকগুলি সংখ্যা নিয়ে যায় এটা যাতে দেওয়া হয় আমাদেরকে। তারপর আমাদের রেগুলার সিএম এখনও হয়নি, ঠিক আছে। রেগুলার সিএমডি রেগুলার জিএম অফিস টপ অফিসার ওরা রেগুলার বেসিস যদি না থাকে বিএসএনএলে তাহলে যে সমস্যাটা হচ্ছে এটা দূর করা হয়। এরপরে অন্যান্য দাবিগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন ওয়ান পলিসি ওয়ান কোম্পানি পলিসি। এটা হচ্ছে কি যেমন বিএসএনএলের মধ্যে 2-3 রকমের এমপ্লয়েজ করে হচ্ছে ডাইরেক্টলি বিএসএনএল এমপ্লয়ি, ঠিক আছে। কিন্তু আমাদের যে যা আইটিএস ওরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের বেতন ভাতা ওরা এখনই ওরা 7 পে কমিশন হচ্ছে এবং পরে ওরা 8 পে কমিশন পাবে। কেউ আমাদের থেকে ডেপুটেশনে কি ডটে যাচ্ছে বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে ওরা বেতন পাচ্ছে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেন্ট পে কমিশনের মতো। আমরা কোথায়? আমরা এখন কি আছি পুরনো, এখন আমরা ঠিক। সময় ছোট্টের সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, এক চেষ্টাতে মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল রাষ্ট্রীয় লোকদল ত্রিপুরা রাজ্য শাখা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই দলের আনুষ্ঠানিক প্রকাশ করেন ত্যাগী। গ্রামের বিকাশ হলে বিকাশ হবে শহরের, এক্ষেত্রে উপজাতি এলাকাগুলিতেও প্রয়োজন বিকাশ। এ লক্ষ্যে রাজ্য কাজ করবে দল, জানিয়েছে এলডি। गांव को यूनिट मान के उस गांव का विकास होगा तब देश विकास होगा। गांव में सब वहाँ पर अस्पताल हो, स्कूल हो, वहाँ पर सभी सुविधाएं होंगी तब देश आगे बढ़ेगा। और किसान भी एकजुट करना, किसान के भी काम करें, जो एसटी हैं ट्रिबल हैं उनके डेवलपमेंट का भी यहाँ पर काम करना है। तो ये हमको सब लेकर हम यहाँ पर बात कर रहे हैं। जयंत चौधरी जी जो आरडी के अध्यक्ष हैं वो स्किल डिपार्टमेंट के मिनिस्टर हैं केंद्र में, एजुकेशन भी है उनके पास। तो यहाँ स्किल का भी मेला लगाएंगे और लोगों को लड़कों रोजगार दिलाने के लिए उनको ट्रेंड करके रोजगार दिलाने का काम भी आरडी करेगी। ये भी আগরতলা প্রেস ক্লাবে লিভ বানানোর রড ও শ্রমিকের কাজের সামনে নিয়ে গেল চোরের দল। এক্ষেত্রে 30 থেকে 35 হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত শ্রমিক। বৃহস্পতিবার সকালে কাজে এসে রড এবং কাজের অন্যান্য সামগ্রী চুরি যাওয়ার নজরে আসে বলে জানিয়েছেন কর্তব্যরত শ্রমিক। উল্লেখ করা যেতে পারে 4 জুন ও এরকমই একটি চুরি সংঘটিত হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে। সিসিবির নজর দিতে থাকা আগরতলা প্রেস ক্লাবের মতো সংস্থা উপরি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল। বিশেষ করে বেশ কয়েকটি সরকারি অফিস এবং কাছাকাছি পুলিশের উপস্থিতি সত্ত্বেও ক্লাবে পেশ করে কিভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট এলাকাবাসী। দিন কাজ ছিলাম না কি এখন আমরা মিস্ত্রিরা রেমা ছিল কি সমতন এটার মধ্যে পয়সা বাকি সব ছিল আমাদের ওয়াশ করার যে ডাই তিন শাবল পাট তারপরে চুলু আটো আসছিল, এটা অনেক কিছু চুরি হয়েছে। কোন জায়গাতে চুরি হয়েছে? এটা ওই প্রেস ক্লাবের ভিতরে করতেছি। কি কাজ করতে? আমরা তো রোডে কাজ করতেছি, এখানে তো লিখতে আছে লিখতে কাজ করতেছি। কত টাকা জিনিস নিয়েছি আমি তো এখানে তো সিসিটিভিও আছে, আমরা সবাইকে জানাইছি, যদি ধরার পর্যন্ত করলি এটা হয়তো রাত্রে চুরি হয়েছে। দিনে তো আমরা আসি না কাটি রাত্রটা আর আজকের ভোরবেলা সেন্টারে গেছি না। এক্সপ্রেস ট্রেনগুলিকে ব্যবহার করে রাজ্যে প্রবেশ করছে নেশা জাতীয় পণ্য। প্রচুর পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করলো আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস থেকে। আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার পর বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর সময় মোট 1580 বোতল নেশা দ্রব্য করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই নেশা সামগ্রীর সঙ্গে সম্পর্কযুক্ত কাউকে নেওয়া এক্ষেত্রে সম্ভব হয়নি গ্রেপ্তার করা। সাহায্যে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। আগরতলা রেল স্টেশনে মোট 1580 বোতল এসকপ মানে উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি এটা যে
বদরপুর মানে দেওঘর এক্সপ্রেস, যেটা দেওঘরতে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে, যার ট্রেন নাম্বার 15625। তো এটাতে যখন আমাদের আগরতলা রেল স্টেশনে আসে, তো এটা তল্লাশি চালিয়ে এই বোতলগুলা মানে উদ্ধার করা হয়। অ্যাকচুয়ালি এটা আগরতলা RPF লিড করে যেটা। তো এটা আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এন্ট্রি হয় এবং একটা ইনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথায় এসে এবং এগুলি ডেস্টিনেশন হয়। তো এগুলি উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কদমতলা শাখার নব সংস্কারিত শাখা প্রাঙ্গণের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চাঁদনী চন্দ্রন। রাজ্যে বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট শাখা রয়েছে 150টি। এই ক্ষেত্রে আলট্রা স্মল ব্রাঞ্চ রয়েছে 12টি। এক্ষেত্রে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে 476টি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।